এইরকম চাপ দিতে হবে। আর পদ্ধতিটা হচ্ছে ঘাটটাকে এরকম করে নিলাম, করে নেওয়ার পর দুটো নাক চাপতে হবে, দিয়ে আমার মুখটা এই মুখে লাগিয়ে পুরো সিল করে আগে নিঃশ্বাসটা ছেড়ে নেব। মানে হচ্ছে হৃদ শ্বাস পুনর্জীবীকরণ মানে কি, মানে হচ্ছে হৃদ মানে হৃদপিণ্ড, শ্বাস মানে শ্বাসনালী, মানে শ্বাস ফুসফুস বলতে বোঝায় যেটা, সেটা যদি বন্ধ হয়ে যায় সেটা নতুনভাবে চালু করুন। পুনর্জীবীকরণ মানে হচ্ছে নতুনভাবে আবার সেটা জীবন দান, মানে সহজ কথায়। এবার এটা শেখা কেন দরকার, এটা তো এমনি একটা ডাক্তারি চর্চার বিষয়, সেটা একটা ডাক্তার জানলেই হবে। তার মধ্যে জানা কেন দরকার, কারণ সিপিআর পদ্ধতিটা হচ্ছে মানুষের জীবন ফেরাতে পারে। তো এই পদ্ধতিটা এটা কখন লাগে, এটা লাগে মেনলি হার্ট যখন বন্ধ হয়ে যায়, হার্ট বন্ধ হয়ে গেলে বা লাংস বন্ধ হয়ে গেলে সেটা নতুনভাবে চালনা করা। এবার আমরা সচরাচর যত মানুষদের দেখি হার্ট লাংস সবসময় তো এরকম হাসপাতালের মধ্যে বন্ধ হয় এরকম নয়, যে কোনো হয়তো আমি বসে আছি হঠাৎ করে আমার সমস্যা হতে পারে, যে কোনো মানুষেরই হতে পারে, সব থেকে বেশি রাস্তাঘাটেই হবে একটা মানুষ। এবার হাসপাতালের মধ্যে দেখা গেছে প্রায় 80% মানুষের রাস্তাঘাটেই হয় হার্ট বন্ধ হয়ে গেছে বা হঠাৎ করে। এবার তখন ওই যে হাসপাতালে নিয়ে যাওয়ার টাইম অবধি তাকে এই প্রক্রিয়াটার মাধ্যমে বাঁচিয়ে রাখা সম্ভব। হয়তো দেখা গেলো হাসপাতালে পৌঁছলো, তখন হয়তো যে কারণে হার্টটা বন্ধ হয়ে গেছিলো সেটা ঠিক করে দেওয়া গেল, কিন্তু হচ্ছে পেশেন্টটাকে বাঁচানো গেল না। আর ওই জন্য প্রত্যেকের জানা উচিত মেনলি হচ্ছে আমাদের হার্টের কাজ কি। হার্ট হচ্ছে হৃদপিণ্ড, জানি আমরা হৃদপিণ্ড একটা পাম্প, পাম্পের কাজ কি, পাম্প যেমন কি করে যে জল আমরা এমনি সাধারণভাবে পাম্প কি একটা মোটর, সেটা হচ্ছে একটা তার এনার্জি, মানে এনার্জি থেকে সেটা ফ্লো করে, সেই এনার্জির মধ্য দিয়ে কি করে সে জলটাকে পাম্প করতে পারে, সেমন বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন। হার্টের কাজ হচ্ছে শরীর থেকে যে রক্তটা, সেই রক্তটাকে নিয়ে আসে আর একটা রক্ত আবার শরীরে পাঠায়, এইভাবে একটা সাইকেলে চলতে থাকে। কি রক্ত নিয়ে আসে, মেনলি হচ্ছে দূষিত রক্ত নিয়ে আসে আর শুদ্ধ রক্ত পাঠায়। এবার এই যে রক্তটা যেটা নিয়ে আসে মানে দূষিত থেকে শুদ্ধ, এটা কিন্তু হার্টের কাজ নয়, যে রক্তটা এটার কাজ হচ্ছে ফুসফুসের। ফুসফুস বাতাস থেকে যে অক্সিজেন নেয়, সেই অক্সিজেন থেকে মানে বাতাস থেকে অক্সিজেন নেয় না, বাতাস নেয়, বাতাসের যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা হার্টের যেই দূষিত রক্ত আসছে সেই দূষিত রক্তের সাথে মিশে গেল, সেই অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে গিয়ে শুদ্ধ রক্ততে হয়ে গেল। আর রক্তের যে দূষিত অংশ মানে যেটা কার্বন ডাইঅক্সাইড আমরা জানি, সেটা লাংস আবার বার করে দিচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে, এইভাবে চলতে থাকে। তার মানে শরীরে বেঁচে থাকার জন্য হার্ট আর লাংস দুটোর একসাথে কাজ করা জরুরি। মানে শুধু হার্ট কাজ করছে সেটাও যেমন সমস্যা, শুধু লাংস কাজ করছে হার্ট করছে না সেটাও সমস্যা। তো দুটোকে একসাথে বেঁচে থাকা জরুরি। আর কেন জরুরি, মানে এই যে অক্সিজেন যাওয়া আমাদের রক্তে, মেনলি আমাদের শরীরের অঙ্গগুলো এইভাবে চলে, প্রত্যেকটা অঙ্গ, যে কোনো ব্রেন হতে পারে, সেটা লিভার কিডনি সব কিছু এইভাবে চলে। তার বেঁচে থাকার জন্য একটা পুষ্টিদ্রব্য দরকার। পুষ্টিদ্রব্য মেন অনেক ধরনের পুষ্টি হয়, মেন পুষ্টি একটা হচ্ছে অক্সিজেন। মানে প্রত্যেকটা লিভার বেঁচে আছে, ব্রেন বেঁচে আছে, প্রত্যেকে যে যা কাজ করতে পারছে, সেটা অক্সিজেন তার একটা অন্যতম খাবার। এছাড়াও আরও কিছু খাবার আছে, তার মধ্যে এরকম গ্লুকোজ, বিভিন্ন আমরা যেগুলো খাওয়ার মাধ্যমে খাই সেগুলোও দরকার, গ্লুকোজ দরকার, প্রোটিন দরকার, ফ্যাট দরকার, এরকম সোডিয়াম পটাশিয়াম প্রত্যেকটা জিনিসই দরকার। এবার অক্সিজেন তার মধ্যে একটা অন্যতম গুরুত্ব। মানে যদি অক্সিজেন কোনো একটা অর্গানে না যায়, মানে শরীরের যে কোনো অর্গানে, তাহলে সেই অর্গানটা ধীরে ধীরে কার্যক্ষমতা কমতে থাকে। এবার প্রত্যেকটা অর্গান, এবার অক্সিজেনের অভাবে প্রত্যেকটা অর্গান কিছুক্ষণ বেঁচে থাকতে পারে। সব থেকে বেঁচে থাকার পরিমাণ কম হচ্ছে ব্রেনের। ব্রেন বেঁচে থাকে মাত্র 3 থেকে 5 মিনিট। মানে যদি কোনো একটা কারণে আমার হার্ট বা লাংস বন্ধ হয়ে গেল, তার মানে আমার শরীরে এই দূষিত রক্ত থেকে বিশুদ্ধ রক্ত এটা হচ্ছে না, যে কোনো একটা বন্ধ হলে, তার মানে কি দূষিত রক্তটাই জমা থাকছে, বিশুদ্ধ হচ্ছে না, তার মানে অক্সিজেনটা পৌঁছাচ্ছে না, প্রত্যেকটা অর্গানেই পৌঁছাচ্ছে না। এবার লিভারে পৌঁছাচ্ছে না, কিডনিতে পৌঁছাচ্ছে না, ব্রেনেও পৌঁছাচ্ছে না, কিন্তু হয়তো দেখা গেলো কোনো একটা কারণে ওই হার্টটাকে আবার নানাভাবে চালানো করা গেল, কিন্তু ততক্ষণে সেই সময়টা হয়তো 15 মিনিট পর, সেই 15 মিনিটে ব্রেনে বাট চলাচল প্রত্যেকটা অর্গানেই যায়নি, তো ব্রেনে অক্সিজেন পৌঁছায়নি। ব্রেন অলরেডি 5 মিনিট পর ব্রেনের কোষগুলো মরা চালু হয়ে গেছে অলরেডি। কিন্তু সেই যেগুলো মরে গেছে, ব্রেনের এটাই সব থেকে মানে কঠিন ব্যাপার, সেটা হচ্ছে ব্রেনের সেলগুলো মরে গেলে আর সেটার জীবন ফিরে পাওয়া যায় না। মানে ব্রেনের যে নিউরন, সেই নিউরনগুলো আবার নতুনভাবে তৈরি হয়। কিডনির ক্ষেত্রে হয়তো আধ ঘন্টা টাইম পাওয়া যাবে, আধ ঘন্টার মধ্যেও জীবন ফেরালে হবে, কিন্তু ব্রেনের বিভিন্ন অংশগুলো মরতে শুরু করে। তাহলে ওই জন্য হচ্ছে একটু দেরি করা চলবে না। মানে এরকম নয় যে ঠিক আছে পেশেন্ট হয়ে গেছে তো আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে আধ ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, কি 10 মিনিট লাগবে, ওই 10 মিনিটও টাইম দেওয়া যাবে না। দেখা গেছে যে মানে হৃৎপিণ্ড বা শ্বাস ফুসফুস যদি বন্ধ হয়ে যায়, প্রতি মিনিটে প্রায় 7% করে মানুষের জীবিত হওয়ার চান্স, মানে সুস্থ হওয়ার চান্স কমে যায়। তার মানে 15 দিয়ে গুণ করলে 15 7 105, তো 15 মিনিটে মোটামুটি আর মানে বেঁচে ফেরার সম্ভাবনা কমে যায়। যদি 15 মিনিট টানা
হার্ট বা ফুসফুস বন্ধ থাকে তাহলে একটা মানুষ কিন্তু ব্রেন ডেথ হয়ে যাবে, মানে তারপর আর হয়তো কোনো কারণে হার্টটাকে আবার চালনা করা গেলেও ব্রেনের অংশগুলো অনেকটাই ড্যামেজ হয়ে যাবে, তো 15 মিনিটে বাঁচার চান্স প্রায় থাকে না। ওই জন্য যত তাড়াতাড়ি আমরা সেটাকে বুঝতে পারবো যে কখন হার্ট বন্ধ হয়েছে, ফুসফুস বন্ধ হয়ে গেছে, আর যত তাড়াতাড়ি এই সিপিআর পদ্ধতির মাধ্যমে ওটাকে আবার নতুনভাবে চালনা করতে পারবো, তত তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার টাইমটা পাবো, পেশেন্টটাকে আবার সুস্থ করে রাখার টাইমটা পাবো। সিপিআর কি করে? সিপিআর করে হচ্ছে, মানে সিপিআর পদ্ধতিটার মেন জিনিস, এটা দেখালে আরো বুঝতে পারবে। এই পদ্ধতিটার মেন জিনিস হার্টের উপর ডাইরেক্ট চাপ দেওয়া। হার্টের কাজ একটা এরকম পাম্প করছে, দিয়ে রক্তটা যাচ্ছে, তো সেইটা হার্ট কিছুক্ষণ বন্ধ আছে বা লাংস বন্ধ আছে, তো আমি যদি ডাইরেক্ট চাপটা দিই হার্টের উপর, তাহলে হার্টের যে কাজটা হার্ট করতে পারছিল না ওটা আমি চাপের মাধ্যমে করে দিতে পারছি। ঠিক আছে, যেমন হার্টকে টাইম দিচ্ছি, যদি হার্টটাকে সুস্থ করা যায় ততক্ষণে চাপ দিয়ে ওই রক্তটা আমি ব্রেনে পাঠাচ্ছি, শরীরের অর্গানে পাঠাচ্ছি, প্রত্যেকটা জায়গায় পাঠাচ্ছি, সেটাই সিপিআর এর কাজ। এবার তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে একটা মানুষের কখন হার্ট বন্ধ হয়ে গেছে, সেটা তো আগে বুঝতে হবে যে কখন সিপিআর দেবো। একটা মানুষ হয়তো আমি বসে আছি, বসে গেল, আমি একটু অজ্ঞানের মতো হয়ে গেলাম, তাহলে কি আমি সিপিআর দিতে চালু করে দেবো? কখন দেবো? তাহলে তার আগে বুঝতে হবে যে অজ্ঞান হওয়ার অনেক কারণ আছে। সুগার কম হয়ে গেলেও আমরা জানি যে জ্ঞান হারিয়ে যেতে পারে, সোডিয়াম কমে গেলেও জ্ঞান হারিয়ে যেতে পারে, স্ট্রোক হলেও জ্ঞান হারিয়ে যেতে পারে, নানা কারণ আছে। এবার একটা সাধারণ মানুষের পক্ষে তত কারণ বোঝা সম্ভব নয়। হার্ট বন্ধ করা বুঝতে গেলে দুটো জিনিস মেনলি বুঝতে হবে প্রধানত। এক নম্বর হচ্ছে হার্ট চললে কি আমরা জানি হার্ট সাউন্ড পাওয়া যায়, তাহলে হার্ট সাউন্ড। এবার হার্ট সাউন্ড আমরা জানি কি স্টেথোস্কোপ বসিয়ে দেখি, নাই থাকতে পারে, কিন্তু এমনি যদি হাত দিই বা কান দিই তাহলেও হার্ট সাউন্ড পাবো। আর একটা শ্বাস প্রশ্বাস চলছে কিনা সেটা দেখার জন্য কিভাবে দেখি আমরা? বুকের ওঠানামা দেখতে পারি, বা মুখ দেখতে পারি, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে কিনা, নাক মুখের কাছে আওয়াজ গেলে আওয়াজ পাবো আমাদের যে হচ্ছে হ্যাঁ নিঃশ্বাস প্রশ্বাস চলছে। তাহলে হচ্ছে, আর তার সাথে হার্ট সাউন্ড অনেক ক্ষেত্রে স্টেথো বা হার্টে ধকপুক করছে কিনা এটা অনেক ক্ষেত্রে হাত দিয়েও দেখা যায়। আর এছাড়া যেটা দেখা যায় সেটা হচ্ছে পালস। আমরা পালস ফিল করে বুঝতে পারি হার্টটা কেমন ভাবে চলছে। এবার যখন এরকম একটা ইমার্জেন্সি পরিস্থিতি, তখন হচ্ছে এই হাতের বা পায়ের পালসের পরীক্ষা করা হয় না, আমরা জেনারেলি পালস এখানে দেখি। তো এই ক্ষেত্রে হচ্ছে গলার পালস, মানে যেটা দিয়ে ব্রেনে রক্ত যায়, ওই ধমনীটা অনেক বড়, ওইটার পালসের পরীক্ষা করতে হয়। এবার কিভাবে করতে? যখনই প্রথম কখন একটা মানুষের ভাববো এরকম হার্ট বন্ধ হয়ে গেছে, মানুষটা হয়তো বসে আছে, কি চলছে, যা হোক কাজ করছিল, হঠাৎ করে পড়ে গেছে, মানে জ্ঞান হারিয়ে গেছে, আমরা সহজভাবে জ্ঞান হারিয়ে গেছে বলি তখন। বা একটা মানুষ হয়তো দেখলে শুয়ে আছে, হঠাৎ করে একটা ফাঁকা জায়গায় শুয়ে আছে রাস্তাঘাটে, বা পড়ে গেছে, তখন মানুষটাকে আগে দেখতে হবে সে জ্ঞান হারিয়ে গেছে কিনা। সেটা কিভাবে চেক করবো? এটা প্রথম পয়েন্ট। প্রথমে পেশেন্টটাকে হয় একটু ব্যথা দিতে হবে, ডাকতে হবে। আমরা যেমন ভাবে একটা মানুষকে ডাকি নাম ধরে, এবার নাম তো জানি না, তাকে এইভাবে তখন পিঠে চাপ করে দেবে, এই ও কি রে কি হলো, এইভাবে তাকে ডাকবো, বা তার কি রে কি হলো, তোর কি অসুবিধা হলো। বা অনেক ক্ষেত্রে ব্যথাও দেওয়া যায়, ব্যথাটা এই জায়গাও দেওয়া যায়, এই মাঝে এইখানটা দিলে আমাদের খুব লাগে। আবার বুকের এইখানটায় যদি মাঝখানে চাপ দিই তাহলেও মানুষের খুব লাগে। বুকের মাঝখানে চাপ দিয়েও ব্যথা দিতে পারি। ব্যথা দিলে কি অনেক ক্ষেত্রে দেখা গেলো যদি স্ট্রোক টক হয়, সেক্ষেত্রে এরকম যখন ব্যথা দেবে সে এরকম করে উঠবে, হ্যাঁ, তখন বুঝলাম না এর মানুষটার আছে, হার্ট বন্ধ হয়নি। হার্ট বন্ধ করলে কোনো রেসপন্সই পাবো না। তাহলে প্রথমে এইভাবে ডাকতে পারি, যদি না ডাকে সাড়া না দেয় বা না নড়াচড়া করে, তখন ব্যথা দিয়ে দেখতে পারি। ব্যথা দিয়ে অনেক ক্ষেত্রে মুখে আওয়াজও করতে পারে, অনেক ক্ষেত্রে হাত পা নাড়াতে পারে, এরকম করে উঠলো, তার মানে বুঝতে হবে ওর ব্যথাটা লাগছে। তখন আমার বুঝতে হবে যে হার্ট বন্ধ হয়নি। এবার যদি এই দুটোর কোনোটাই রেসপন্স পাচ্ছি না, আমি পেশেন্টকে এরকম ডাকলাম, নড়ছে না, পেশেন্টের বুকে ব্যথার চাপ দিলাম, তাতেও নড়ছে না, তখন আমাকে দ্বিতীয় জিনিস যেটা চেক করতে হবে, হার্ট চলছে কিনা, লাংস চলছে কিনা। কিভাবে চেক করব? সহজ ভাষায় যেটা একসাথে চেক করা যায় এটা হচ্ছে ক্যারোটিড আর্টারি চেক করতে হবে। ক্যারোটিড আর্টারি মানে ব্রেনে রক্ত যাওয়ার যে চেক করার পদ্ধতি হচ্ছে প্রত্যেকেরই গলায় অ্যাডামস আপেল বলে, আমার একটা প্রমিনেন্ট, ঠিক আছে, অনেকেরই থাকবে এই অ্যাডামস আপেল, এই যে জিনিসটা, এই যে একদম প্রমিনেন্ট মাঝখানে, এটা থেকে ডান দিকে বা বাম দিকে দুদিকেই চেক করা যায়, দুদিকে এইভাবে যেতে হবে কিছুটা, ঠিক আছে। অনেকে এরকম দুটো আঙুল এখান থেকে দুটো আঙুল যদি রাখো এই বরাবর একটু এগোলে এটা চিপলি পালস পাবে, এখানে চিপলি পালস পাবে, দেখো ভালোভাবে চেক করে, এখানে একটু চিপলি তুমি হচ্ছে দেখতে পাবে যে হচ্ছে পালস পাওয়া যাচ্ছে। এখান থেকে এই আবার অনেকে এভাবে চেক করে যে হচ্ছে গলার যেখানটা সে হচ্ছে এখান থেকে দুটো আঙুল রাখলাম, এই বরাবর একটু দূরে যদি যাওয়া চালু করে এখানটা যদি চেপে ধরে রাখো, এখানে একটা পালস পাবে। এটার ব্যাপার হচ্ছে তুমি এটা করছো, এটা ঠিক পদ্ধতি নয়। দুটো যদি একসাথে চিপে দাও তাহলে কি হবে, ব্রেনের দুধারেরই রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, তখন তুমি 5 মিনিট চিপে রাখলে পেশেন্টের যে বাঁচার চান্স ছিল সেটাও থাকবে না। বুঝে দেখছি তো এক ধারেই চেক করতে হয়, এটা নিয়ম হচ্ছে যে ধারেই চেক করবে এই ধারে চেক করবে,
আবার এই ধারে চেক করবে, কিন্তু যে কোনো একটা দেয়, এক সিটে দুটো চিপে দেবে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে এটাও মাথায় রাখতে হবে। তাহলে প্রথম ওইভাবে চেক করবে, চেক করার সাথে সাথে গুরুত্বপূর্ণ জিনিস মানে 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 ভীষণ গুরুত্বপূর্ণ, মানে আমি তাকে সুস্থ করতে চাইছি, সঠিক পদ্ধতি না যাওয়ার জন্য তাকে তাড়াতাড়ি মেরে চেক করবে, করার সাথে সাথে নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিনা সেটাও, ওই জন্য আমরা চেক করার সময় কি এরকম ভাবে চেক করবো, পেশেন্টের এখান থেকে এইরকম চেক করবো, তখন কানটাকেও এই জায়গাটায় রাখবো। তাহলে রাখলে কি একসাথে আমার দুটোই চেক হচ্ছে, আমার কোনো সময় নষ্ট হচ্ছে না, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটাও পাচ্ছি, তার সাথে এখানে পালসটাও দেখে নিচ্ছি। এবার যদি কতক্ষণ চেক করবো, কারণ প্রত্যেকটা মিনিট গুরুত্বপূর্ণ, মোটামুটি বলে বইয়ের পরিভাষায় 10 সেকেন্ড, মোটামুটি 10 সেকেন্ড অবধি দেখবো, কিছুক্ষণ দেখবো, দেখার চেষ্টা করবো। একটা ধরে যদি না পাই আরেকটা ধারে ম্যাক্সিমাম দেখতে পারি, তবে খুব বেশি টাইম নষ্ট করা যাবে না, 10 থেকে 15 সেকেন্ড দেখবো। দেখার পর দেখছি যে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে হয় শ্বাস প্রশ্বাস চলছে না, বা শ্বাস প্রশ্বাস চলছে পালস পাচ্ছি না, দুটোই হতে পারে। শ্বাস প্রশ্বাস যদি না চলে, প্রথম যেটা দেখতে হয় সেটা হচ্ছে নাক মুখে কিছু আটকে গেছে কিনা, যেটা আমরা বলি চোকিং। যে হয়তো একটা বড় কিছু খাচ্ছি, বিশেষ করে বাচ্চাদের হয় একটা চকলেট বা বড় কিছু খেয়ে নিচ্ছে, গোটাটা গিলে গেছে, খাদ্যনালী হ্যাঁ দুটো পাশাপাশি, তো খাদ্যনালীর জায়গায় শ্বাসনালী চলে গেছে, তো সেইটা দেখা উচিত। তার একটা আলাদা পদ্ধতি আছে হিমডিক বলে, সেটা অন্যদিন বলবো। আজকে হচ্ছে যদি শ্বাসনালীতে, এবার সেটা প্রচুর ডিপে যে আটকায় সেটা দেখা সম্ভব নয় বাইরে থেকে, উপরের দিকে যদি আটকায়, হ্যাঁ সেইটা ক্ষেত্রে হচ্ছে উপরে একটু মুখটা খুলে দেখা যেতে পারে, হ্যাঁ মুখটা খুলে দেখা যেতে পারে। দেখা যাওয়ার পর হচ্ছে, তবে এরকম নয় যে ধরো মুখে কিছু দেখতে পাচ্ছি না দিয়ে আঙুলটা ঢুকিয়ে দেখছি, তখন কি জিনিসটা আরো ভেতরে পুশ হয়ে যেতে পারে। যদি উপরেই কিছু পাওয়া যায় যে হ্যাঁ হয়তো একটু লালা আটকে আছে বা কিছু আটকে আছে বা মুখের উপরে, তখন সেটাকে একটু উপর দিয়ে হাত দিয়ে একটু পরিষ্কার করে দেওয়া যেতে পারে। আর থেকে বেশি কিছু না, এরকম নয় যে আঙুল ঢুকিয়ে দেখছি, তাহলে আরো পেছনে চলে হ্যাঁ, অনেক ক্ষেত্রে লালার জন্য ওই জায়গাটা শ্বাসনালীর অবস্ট্রাকশন হতে পারে, তো সেইটা হচ্ছে জাস্ট উপর বরাবর পরিষ্কার করে দিলাম। আর একটা পজিশনিং হয়, যে পজিশনিং আমাদের শ্বাসনালীটা খোলা থাকে, সেটা হচ্ছে মাথাটাকে এরকম পেছন দিকে করতে হবে, হ্যাঁ আর হচ্ছে মুখটাকে তুলে দিতে হবে, মানে হচ্ছে যখন শুয়ে আছি ঘাটটাকে এরকম পেছন দিকে, মুখটা এরকম খোলা না থাকে, মানে এরকম করে, হ্যাঁ তাহলে এইরকম পজিশনে গেলে আমাদের শ্বাসনালীটা ওপেন। তাহলে মেন পজিশন হচ্ছে এরকম করে এটাকে তুলে দিলাম, হ্যাঁ এই পজিশনে করে দেখবো। যদি দেখি শ্বাস প্রশ্বাস চলছে না, মানে এটা একটু করব, আর জাস্ট বাইরের দিকটা দেখে নেবো, মুখে যে হচ্ছে কিছু আটকে আছে। খুব যদি ডিপে আটকে থাকে, কিন্তু বারবার এটা মনে রাখতে হবে যে আঙুলটা ঢুকিয়ে প্রেস করবো না, তাহলে আরো সেটা ডিপে চলে। উপরে যদি আটকে থাকে একটু ক্লিয়ার করে দিলাম, এই পজিশনে থাকবো। এবার হচ্ছে বাকি টাইম নষ্ট করবো না, 10-15 সেকেন্ড এটা দেখলাম, এটা জাস্ট একবার পরিষ্কার করে নিলাম, দেখলাম চলছে না, হয় হার্টবিট পাচ্ছি, মানে হয় ক্যারোটিড পালস পাচ্ছি না, বা শ্বাস প্রশ্বাস চলছে না, তারপরেই 10-15 সেকেন্ড দেখার পর আমি কিন্তু সিপিআরে চলে যাবো। এবার হচ্ছে সিপিআর দেওয়ার প্রধানত দু ধরনের পদ্ধতি আছে, হ্যাঁ একটা হচ্ছে বলে মানে তুমি সিপিআরের বুকে চাপও দেবে, মুখে নিঃশ্বাসও দেবে। আর বাইরে তো একটা মানুষের রাস্তাঘাটে হলে তো অক্সিজেন দেওয়া যাবে না, সেই মুখে মাউথ টু মাউথ ব্রিদিং বলে। আর আমরা যেটা জেনারেলি দেখে বাইস্ট্যান্ডার্ড সিপিআর বলে, সেটা হচ্ছে শুধু বুকে চাপ দিয়েই হয়। দেখা যাচ্ছে দুটোই প্রায় সমানভাবে মানুষের জীবন ফেরানো সক্ষম আর কি। এবার কিছু ক্ষেত্রে মুখে শ্বাস দিতেই হয়, যেমন ধরুন যদি জলে ডুবে গেছে, সে প্রচুর পরিমাণ খেয়ে নিয়েছে, জল খেয়ে নিয়েছে, সামনে চলে, সেই ক্ষেত্রে মুখে শ্বাস দিতে হবে, উপর দিকটা একটু ক্লিয়ার করে মুখে শ্বাস দিতে হবে সেই ক্ষেত্রে। আর না হলে কিন্তু বুকে চাপ দিলেই সম্ভব, কারণ অনেকে এটা একটা অকওয়ার্ডনেস, একটা মেয়ে হয়েছে আমি ছেলে, বা একটা ছেলে হয়েছে একটা মেয়ে, আমি মুখে মুখ দেবো, সেটা নিয়ে অকওয়ার্ডনেস থাকতে পারে। সেক্ষেত্রে অন্তত বুকে চাপটা যেন দেওয়া হয়। তাহলে পেশেন্টকে প্রথমেই যখন পড়ে গেছে কয়েকবার ডাকা, একটু ব্যথা দিয়ে এরকম দেখা, বা মাথার এখানে ব্যথা দিয়ে দেখা, যদি না নড়ে তারপর দুটো জিনিস চেক করবো, এটা দেখে নেবো, এই শ্বাসটা দেখবো, যদি দেখি না হয় তাহলে সময় নষ্ট না করে বুকে চাপ দেওয়া চালু করবে। কিভাবে বুকে চাপ দেবো একটা পদ্ধতি আছে, বা যদি দুজন থাকে সব থেকে ভালো, কাছাকাছি কাউকে থাকলে এই অ্যাম্বুলেন্সে ফোন করবে, অ্যাম্বুলেন্সকে ডাকটা করবে। দেখুন 3 জন থাকলে সব থেকে ভালো, একজন অ্যাম্বুলেন্সকে ডাকবে, আর একজন এই গটা দুটো প্রসিডিওর লাগে এখানে দেখাবো, দুটো অল্টারনেট ভাবে করতে থাকবে। কারণ বুকে চাপ দেওয়াটা হচ্ছে অনেকটাই এনার্জি, ও আরো জানে, ও তো প্রায় 100 জন মানুষের বুকে চাপ দিয়েছে, ওদের সিসিউ ডিউটি করতো। তো সিসিউটি হচ্ছে প্রচুর পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট, প্রচুর পেশেন্ট, সব পেশেন্ট, মানে মোটামুটি 2-3 দিন যাওয়ার পর মানুষের মৃত্যু তো ওভাবেই হয় না, এবার সব পেশেন্টকেই দিতে হতো, মানে প্রচুর লেবার আছে, প্রচুর মানে নিজেই হাঁপিয়ে যাবে। তো সেটার পদ্ধতি আছে, ওই জন্য দুজন থাকলে সব থেকে ভালো, অল্টারনেট করে দেওয়া যাবে। কিভাবে দেবে, জেনারেলি এর ডান দিকে দাঁড়াতে হবে, ডান দিকে জেনারেলি, হ্যাঁ যেদিকে দেওয়া যাবে। দিয়ে আমাদের এই মুখে এই মাঝখানটা, আমাদের যদি হাড় দেখো, মাঝখানে একটা হচ্ছে চ্যাপটা হাড়, চ্যাপটা একদম মাঝখান বরাবর, এই বরাবর স্টারনাম বলে, হ্যাঁ। এবার এই হাড়টা শেষ হওয়ার পর থেকে এখান থেকে পেট চালু, পেট চালু হচ্ছে।
এই এই যেখান থেকে পেট চালু হচ্ছে এখান থেকে 2 আঙুল উপরে, এই যে জায়গাটা, এই জায়গাটা 1 থেকে 2 আঙুল উপরে, এই জায়গাটার নিচে হাড় থাকে। এই মাঝখান বরাবর যে চ্যাপটা বোন, এর উপরে কি থাকবে, এর উপরে হাতের তালুটা থাকবে। আর হাতের পজিশনিং কি হবে, আমরা জেনারেলি সবাই ডান হাত উপরে থাকবে, বাম হাত নিচে, এই রকম মানে ডান হাত, বাম হাতটা নিচে থাকবে, ডান হাতটা থাকবে তার উপরে ঠিক মুখ। এরকম করে কি করব, এই যে তালুটা, তাহলে বাম হাতের তালুটা এর উপর রইলো, আর এই হাতটা এরকম রইলো। দিয়ে এরকম করার পর এবার এই হাতটা এরকম রইলো। এবার আমার শরীরের পজিশন কেমন হবে, জেনারেলি সবার আগে পেশেন্টকে কোনো শক্ত জায়গায় শুয়ে দিতে হবে, শক্ত ফ্ল্যাট জায়গায়। এরকম নয় যে হয়তো সিঁড়িতে পড়ে গেছে, আমি সিঁড়ির উপরে চাপ দেওয়া চালু করলাম, তাতে কিন্তু তখন কিন্তু সমস্যা হবে। তাকে আগে অন্য জায়গায় পারলে যত তাড়াতাড়ি পারবে একটা মসৃণ জায়গায়, সমতল জায়গায় নিয়ে যেতে হবে। নিয়ম হচ্ছে ওই লেভেলেই যদি যাওয়া যায়, যেমন বলছিলাম এই একই লেভেলে থাকলে দিতে সুবিধা হয়। আচ্ছা কিভাবে দেবো, এই যে বললাম যে এই তালুটা এর উপর রইলো, এই উপরে যেহেতু হাতটা, এই হাতটা এরকম মুঠো রইলো। এবার এর থেকে 2 আঙুল মেপে নিলাম, এই জায়গায় যে এইভাবে যে চালু করলাম। এবার কিভাবে থাকবে, এইটা কোনো ভাঁজ হবে না, এইটা আমরা এইভাবে দিলে হবে না, ঠিক আছে। গোটা জোরটা আসবে কিন্তু এই শোল্ডার জয়েন্ট থেকে, পুরো কাঁধ থেকে আসবে, আর গোটা বডি ওয়েটটা যেন এর উপর যায়। কারণ নিয়ম হচ্ছে সিপিআর দেওয়ার হচ্ছে যতটা আমাদের এই চেস্টের উইথ, মানে এই যে থিকনেসটা, এটা 1/3% ঢুকতে হবে, মোটামুটি 5 থেকে 6 সেন্টিমিটার। নাহলে হার্টের উপর চাপ পড়ে না, কারণ হার্টের নিচে পেশি আছে, তার নিচে হার্ট আছে, হার্টের উপর ডাইরেক্ট প্রেসার দিতে হবে, তাহলেই তো হার্টের পাম্পিং কাজটা হতে পারবে আর কি। এবার সেটা যদি আমি ঠিকঠাক প্রেসার না দিই, সেটা এইভাবে জোরে হলে তোমারও পরিশ্রম হবে বেশি আর কাজও হবে। সবসময় পুরো এই কনুইটা যেন পুরো সোজা থাকে। তাহলে এইভাবে করলাম, কনুইটা এরকম সোজা করলাম, আমার বডিটা পুরো একদম, আমার জোরটা যদি দেখো একদম দুধারে শোল্ডার জয়েন্ট থেকে আসছে, দিয়ে এইরকম চাপ দিতে হবে। আর প্রতিবারে চাপ দেওয়ার সময় যেটা মাথায় রাখতে হবে, চাপ দিয়ে এরকম চাপ দিয়ে এরকম নয়, চাপ দিয়ে ছাড়তে হবে। হ্যাঁ, মানে পুরোটা আবার এটাকে পুরো এক্সপেন্ড হতে দিতে হবে, মানে এরকম হয়তো চাপ দিতে, এটা ঠিক পদ্ধতি। চাপ দিয়ে পুরো নর্মাল হতে দিতে হবে, চাপ দিতে হবে। চাপ দেওয়ার বেগ কত, সেকেন্ডে 2 বার মোটামুটি, মানে বলে মিনিটে 100 থেকে 120 বার। এটা একটা মোটামুটি থাকলে নিজের প্র্যাকটিস হয়ে যায়, মানে ওটা দেওয়ার প্রচুর আলাদা কোনো পদ্ধতি নেই। এই সেকেন্ডে 2 বার করে, মানে তুমি যদি এই বেগে দিতে থাকো তাহলে হয়েই যায়, ঠিক আছে। 5 থেকে 6 সেন্টিমিটার, মোটামুটি 2 ইঞ্চি বুকটা নিচে নামতে হবে, নাহলে কিন্তু কাজের কাজ কিছু হবে না। হ্যাঁ, সেটা এই পরিমাণ চাপ দিলেই হয় মোটামুটি। ওই জন্য দেওয়ার পদ্ধতিটা হচ্ছে এই দুটো সোজা থাকবে, এই হাতের উপর এই হাত থাকবে, তালুটা ঠিক এই জায়গায় থাকবে, আর হচ্ছে দিতে থাকবে। এবার একজন টানা কত দেবে, এই একটু দিয়ে বসলাম এরকম নয়, বারবার চেক করতে হবে যে আবার এটা ফিরলো কিনা, এরকম নয়। টানা 2 মিনিট দেবে, তার আগে বন্ধ হবে না। টানা 2 মিনিট একজন দিতেই হবে মিনিমাম, যদি একা থাকে। যদি দুজন থাকে তাহলে টানা 2 মিনিট দেওয়ার পর আরেকজনকে বলবে তুই এসে, ঠিক আছে। এবার 2 মিনিট পুরো টানা দিতে হবে, এরকম টানা দিয়ে গেল, 2 মিনিট পর সে এসে দিল, তাহলে প্রতি 2 মিনিট পর চেক করা যেতে পারে। হ্যাঁ, আবার চেক করতে, হ্যাঁ অনেকক্ষণ ধরে চেক করছি সেটা করলে হবে না, যত তাড়াতাড়ি করা যায়। আরেকজন এসে দিতে থাকলো। এবার টোটাল কতক্ষণ দিতে হবে এটা কিন্তু আলাদা কোনো প্রচুর লেখা নেই। কিছু কিছু বই বলা আছে 30 মিনিট, কিছু কিছু বলে যতক্ষণ না হাসপাতাল পৌঁছানো যায়। কারণ একটা ডাক্তারের পক্ষে আরো অন্যান্য জিনিস যতটা চেক করা সম্ভব, সাধারণ মানুষের পক্ষে অতটা তো সম্ভব না। সে মানুষের স্ট্রোক হয়েছে কিনা কি করে দেখবে, বা অন্য কিছু দেখা সম্ভব না। তাই না, তাকে অন্তত হৃৎপিণ্ডটা চালু রাখার জন্য পদ্ধতিটা করে যাওয়া উচিত, যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসছে বা ইয়ে হচ্ছে। এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা যদি মুখে শ্বাস দেওয়া যায়, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এরকম দেওয়ার পর যদি দুজন থাকে সেটা দেওয়া যাবে, একজন থাকলেও দেওয়া যাবে। এরকম দেওয়ার পর 30 বার দিলাম, এরকম 1 2 3 4 5 6 7 এরকম করে 30 বার দিলাম। দেওয়ার পর মুখে শ্বাস দেওয়া হবে। আর মুখে শ্বাস দেওয়ার পদ্ধতিটা হচ্ছে, ঘাটটাকে এরকম করে নিলাম, করে নেওয়ার পর দুটো নাক চাপতে হবে, দিয়ে আমার মুখটা এই মুখে লাগিয়ে পুরো সিল করে আগে নিঃশ্বাসটা ছেড়ে নেব, দিয়ে নিঃশ্বাসটা নিয়ে দিয়ে ফুঁ দিতে হবে দুবার ফুঁ দিলে, আবার নিঃশ্বাসটা ছাড়লে এরকম 2 বার দিলে, তারপর আবার এরকম 30 বার, মানে এটা 30 এটা 2 30 2 এরকম করে করে দিতে হবে। এবার দুজন থাকলে কি হবে, একজন এই 30 বার দেওয়ার পর একজন নিঃশ্বাস দিল, আবার 30 বার দিল, নিঃশ্বাস দিল, এরকম করে 2 মিনিট হয়ে গেল। তাহলে 2 মিনিট 120 বারের মতো মোটামুটি হয়ে গেল। তারপর সে এবার বুকে চাপ দেবে, আরেকজন নিঃশ্বাস দেবে। এই জিনিসটা করতে পারলে অল্টারনেটিভ ভাবে খুব সুবিধা। এবার যদি মুখে শ্বাস নাও দেওয়া আছে, বুকে চাপ অন্তত যেন দিতে থাকে এরকম 120, যদি টানা পারে 5 মিনিট 10 মিনিট
মানে সে যতটা পারবে, মানে একা যদি 30 মিনিট পারে তো 30 মিনিটই দিতে হবে, 1 ঘন্টা পারলে তো 1 ঘন্টা। মানুষের উপর যখন দেবেন না তখন হচ্ছে হাড়গুলো দেবেন পুরো ভেঙে যাচ্ছে, ঠিক আছে, মানে রিবসগুলো পুরো ভেঙে যাচ্ছে, ঠিক আছে। যখন হচ্ছে এতটা প্রেসার, পুরো প্রেসারটা যদি ঠিকভাবে দেওয়া যায় তাহলে কিন্তু হাড় ভাঙবে। কিন্তু এবার হাড় ভাঙার জন্য মানে মাথা খামিয়ে লাভ নেই, ঠিক আছে, যে হাড় ভেঙে যাচ্ছে মানুষটা কী হবে। এরকম মানে আমাদের সিসিউতে আমি দেখতাম যে প্রত্যেক পেশেন্টের 3-4টা করে হাড় ভেঙে যেত, ঠিক আছে। মানে একটা অস্টিওপোরোসিস বলা মানে এখানে স্টার নাম আছে, এখান থেকে আমাদের ডিপস গুলো এরকম ভাবে বের হয়। এবার যখনই এটার উপর প্রেসার দেবে ডিপস গুলো এখান থেকে ভাঙতে পারে, ভাঙতে থাকে, 2-3টা ভাঙবে। এবার সেটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই যে হ্যাঁ ভেঙে যাচ্ছে তাহলে কি হলো, আমি প্রচুর চাপে পড়ে যাব, পরে যদি পেশেন্টটার আমি কোনো ক্ষতি করে দিচ্ছি না, এগুলো তো আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে। সেগুলো নিয়ে এটার জন্য আলাদাভাবে কোনো ক্ষতি হচ্ছে না। লাংস রিবস যদি ভাঙে মানে এই মানুষটাকে মানে বাঁচবেই না, বাঁচতই না, মানে হাড়টা তো পরে জোড়া লাগতেই পারে, তার হাতটা পরে জোড়া লাগতেই পারে, কিন্তু তাকে তো ওটা নিয়ে অত ভয়ের কিছু নেই। আরেকটা যেটা কনসার্ন থাকে যে পরবর্তীকালে আমার এগেইনস্ট অ্যালিগেশন আসতে পারে, হয় পেশেন্টটাকে আমি খারাপ করে দিলাম মানুষটাকে। সেটা ইন্ডিয়াতে সব দেশেই আছে, গুড সামারিটান বলে একটা ল আছে, তাতে বলে যে কোনো মানুষের বেনিফিটের জন্য, বিশেষ করে সিপিআর বা এই টাইপের প্রসিডিউর, কোনো মানুষের বেনিফিটের জন্য যদি তুমি করো, ল তোমাকে প্রোটেক্ট করবে যে তুমি গুডউইলের জন্য করেছো, তোমার এখানে কোনো নেগলিজেন্স বা তুমি আর কোনো মানে তুমি পারোনি সেটা কখনোই করবে না, ল তোমাকে প্রোটেক্ট করবে। তো তুমি যখনই এরকম রাস্তাঘাটে কারো হচ্ছে তো সবসময় এগিয়ে যাওয়া উচিত যে আমি সময় নষ্ট না করে, কারণ একটা মিনিটে নষ্ট, ভাবছি কি হবে, আচ্ছা দেরি করি, দেখি, আমার একটু আড়ষ্ট লাগছে, এইটা যত করবে তত কিন্তু ওই মানুষটাকে হয়তো বাঁচার চান্স ছিল সেটা নাই বাঁচতে পারে। কারণ দেখা গেছে যে মানে আমি যেটা বলছিলাম পরিসংখ্যান, প্রায় 80% মানুষের বাইরেই হয় কার্ডিয়াক অ্যারেস্ট, মানে রাস্তাঘাটেই হয়। এবার সেই সময় একমাত্র বাঁচা, আমাদের তো এরকম নয় যে এখানেই, জেনারেলি উন্নত দেশগুলো কি হয়, বড় বড় জায়গাগুলো মানে যেখানে প্রচুর পাবলিক গ্যাদারিং হয়, রেল স্টেশন, তারপর হয়তো বড় শপিং মল বা বড় বড় জায়গা, সেখানে হচ্ছে স্কুল কলেজ, সেখানে প্রত্যেকের ডাক্তার থাকে। আর এখন এক ধরনের মেশিন আছে, ওই মেশিনটা হচ্ছে এই দিতে থাকতে হয়, দিয়ে ওই মেশিনটা যদি বুকে লাগিয়ে দেওয়া হয়, অটোমেটিক হার্ট কেমন ভাবে বিট করছে দেখবে, হার্ট কি পুরো বন্ধ হয়ে গেছে নাকি বিট করছে অ্যাবনর্মাল ভাবে। হার্ট অ্যাবনর্মাল ভাবে বিট করলে অনেক ক্ষেত্রে পালস পাওয়া যাবে না, সিপিআর দিতে থাকতে হবে, মাঝে মেশিনটা লাগিয়ে দিতে হবে, যে মেশিনটা অটোমেটিক সেন্স করবে, সে যদি মনে করে এটা শক দেওয়া দরকার সে শক দিয়ে দেবে, আবার সিপিআর চালু রাখতে হবে, আবার শক দিয়ে দেবে, এই মেশিনটা করা। এবার আমাদের এখানে সব জায়গায় অ্যাভেলেবেল নেই, হিসাব মতো প্রত্যেকটা বড় বড় জায়গায় পাবলিক গ্যাদারিংয়ে একটা ডাক্তার আর এই মেশিন থাকা উচিত। কারণ এবার ওই জন্য বিদেশে হচ্ছে এই বাইরে রাস্তাঘাটে কার্ডিয়াক অ্যারেস্ট হলে তার সুস্থ হয়ে ফেরার চান্স অনেক বেশি, অনেক বেশি, মানে হয়তো প্রায় 30% মতোও সেরে যায়। সেটা আমাদের দেশে কম, যেহেতু এরকম নেই। তাও দেখা গেছে তুমি সিপিআর না দিলে যাদের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট পুরো বন্ধ, বা হার্ট এমন ভাবে বিট করছে অ্যাবনর্মাল ভাবে, হার্ট একটা মাসেল, এবার এই মাসেল মানে অনেকগুলো মাসেলের একসাথে তৈরি আর কি, অনেকগুলো মাসেল নিয়ে, এবার সব মাসেল যদি আলাদা আলাদা এইভাবে বিট করে, যেমন ওই এর মতো হয় পিয়ানোর মতো, তাহলে কিন্তু রক্তটা পাম্প হবে না, সমস্ত একসাথে এরকম পাম্প করলেই রক্তটা বেরোবে এরকম। অ্যাবনর্মাল ভাবে যদি বিট করে বা পুরো বন্ধ হয়ে যায়, তাতেও কিন্তু আমার শরীরের রক্ত চলাচলের মতো পর্যাপ্ত নয় আর কি। এবার ওই জন্য হচ্ছে হার্টকে বাঁচিয়ে রাখার ওটাই পদ্ধতি ওই মুহূর্তে। এবার যদি দেখা যায় কোনো পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, জেনারেলি দেখা যায় যে 100 জনের মধ্যে 7 জন মানে এমনিতে বেঁচে যায়, সিপিআর দাও না দাও বেঁচে যায়। কিন্তু যদি সিপিআর দাও সেটা প্রায় 20 জন বেঁচে যায়, 20 থেকে 21 জন, সেটা আমি মানে ইন্ডিয়ার ডেটা ওয়াইজ 20 থেকে 21 জন বেঁচে যায়, ঠিক আছে। এবার সেইটা যদি করা যেতে পারে তাহলে মানে সবাই, তাহলে মানুষের জীবনটা ফেরানো যেতে পারে। এবার তার মানে 80 জন বাঁচবে না এরকম নয় যে আমি বাঁচাতে পারলাম না, যদি বাঁচে। যেমন আমাদের যে একটা ঘটনা হয়েছে চেঙ্গাই, মানে আমাদের যেটা মেন ক্লিনিক সমাজীবী, ওখানে একজন ড্রাইভার দাদা আসতেন আর কি, সে 3-4 দিন গেছে চেঙ্গাই, পূর্ণদার আমাদের যে সংগঠনের গাড়ি নিয়ে গেছেন, দিয়ে ওখানে ওরকম সিপিআর এর একটা ক্লিনিক হচ্ছিল, মানে সিপিআর শেখানো হচ্ছিল, উনি একদিন দেখেছেন। দিয়ে হয়েছে কি গত মাস বা 2 মাস আগে ওনার পাড়ার এরকম একটা বাচ্চা ছেলে মনে হয় না, বাচ্চা ছেলে এরকম হার্ট বন্ধ হয়ে গেছে, দিয়ে উনি এগিয়ে এসেছেন, দিয়ে নিজে বেঁচেও গেছেন। মানে উনি সিপিআরটা দেখেছিলেন, দেখে গিয়ে উনি সেটা প্রয়োগ করেছেন, মানে এটা কিন্তু বড় সাফল্য, নাহলে বাঁচতই না, বাঁচতই না। তার ধারণা না থাকলে তো কিছুই করতে হতো না। এবার আর মানে তুমি যদি দেখো যে হচ্ছে এটাকে আমাদেরকে মানে জোর করে শেখানো এরকম নয়, কারণ হচ্ছে তুমি যদি দেখো যে ইউরোপ বা আমেরিকা, যেগুলো আমরা প্রথমত উন্নত দেশ বলে ভাবি, ওদের সিলেবাসের জন্য প্রত্যেকটা মানুষই পেয়েছেন, এভরিওয়ান। মানে তুমি ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখো, ওখানে ওরকম কার্ডিয়াক অ্যারেস্ট হয় না, ডাক্তার আছে বলে বেঁচে গেছে। গত বছর ওয়ার্ল্ড কাপে হচ্ছে, আগের ওয়ার্ল্ড কাপে এরিকসন বলে একজন প্লেয়ার ছিলেন,
ডেনমার্কের, ওরা হার্টের মানে ওখানেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এবার মাঠের যারা প্লেয়ার আছে ওরাই দিতে থাকে পুরো করে, ওরাই সিপিআর দিতে থাকে। তারপর ডাক্তার তো ওদের তো প্রত্যেকটা টিমের সাথে ডাক্তার থাকে, সে আস্তে আস্তে ওরাই চালু করে দেয়। সে বেঁচে গেছে, সে আবার 1 বছর পর রীতিমতো ফুটবল খেলছে, মানে সুন্দর হয়ে গেছে। এবার কিন্তু হচ্ছে অন্য মানে বাঁচানো সম্ভব, আর যদি চেষ্টা থাকে মানে চেষ্টা করতে হবে, সহজ কথা আর কি, এইটাই আর কি।